আবির্ভাব সারার হাত টেনে নিয়ে কেক কাটল দুজন। সারা এক স্লাইস কেক তুলে আবির্ভাবের মুখে পুরে দিল সব চা। আবির্ভাব খেয়ে তাজ্জব বনে গেল। রান্নায় অসরম্ভব বউ এত ভালো কেক বানানো শিখে গেল। দ্রুত হাতে আরেকটু কেক কেটে সারার দিকে এগিয়ে নিয়ে গেল। মুখের সামনে ধরতেই সারা মুখভঙ্গি সরালো। কেকের তীব্র গন্ধ নাকে যেতে নাক মুখ কুচকে নিল। আবির্ভাব কেকের ট্রের ওপর রেখে ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে বউ? গন্ধ, দূরে রাখুন কেক। কোথায় গন্ধ? মজা হয়েছে তো, একটু খেয়ে দেখো না। আমি গন্ধ পাই। প্রেগনেন্সির সময়ের কারণে অকারণেই সবকিছু গন্ধ লাগে, এটা অস্বাভাবিক কিছু না। আবির্ভাব আর জোর করলো না, সারাকে বুকের সাথে চেপে ধরে বলল, তোমার খুব কষ্ট হয় তাই না বউ? হয়তো। আপনাকে ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হয় আমার। কবে আগের মতো দুজন একসাথে থাকতে পারবো আবার? সারার এহেন প্রশ্নের জবাব নেই আবির্ভাবের কাছে, তবে মিথ্যা সান্ত্বনা দিয়েই বলল, খুব তাড়াতাড়ি সব ঠিক করে ফিরে আসবো বউ। সিঁড়ির নিচে পায়চারি করছে অভিক। অনেক সময় দাঁড়িয়ে থাকার দরুন পায়ে ব্যথা করছে ভীষণ। এবার নিচের করিডোর দিয়ে হাঁটা শুরু করলো। খানিক সময় হাঁটতে চোখে পড়লো অব্যবহৃত রুমের দিকে। ভিতর থেকে ধাক্কা দিচ্ছে হয়তো কেউ। দরজায় খটখট শব্দ হচ্ছে। অভিকের মনে সন্দেহ জমল। সাদেক আহসান পারে না এমন কোনো কাজ নেই। বাবার সকল খারাপ কাজের সাক্ষী সে। নিশ্চয়ই কাউকে শাস্তি দিতে এইভাবে আটকে রেখেছে। অভিক দরজার পাশে এসে দাঁড়ালো। ভিতরে কুপিয়ে কাঁদছে কেউ, করুণ আর্তনাদ। অভিক কান পেতে শোনার চেষ্টা করছে। বেশি সময় লাগলো না, কণ্ঠস্বর চিনতে চোখ মুখ শক্ত হলো নিমিষে। দ্রুত খুলে দিল দরজা। দরজার সামনে হাঁটু গেড়ে মুখ গুজে কাঁদছে অরুণিমা। অভিক হুড়মুড়িয়ে বসলো অরুণিমার পাশে, ব্যস্ত কণ্ঠে শুথল, অরু, তুমি এখানে? অরুণিমা চোখ তুলে তাকালো অভিককে। চোখে পড়তেই শঙ্কিত গলায় বলল, আপনি আপনি এখানে কি করছেন? আমি এখানে কিভাবে আসলাম সেটা পরে বলছি, আগে তুমি বলো, তোমাকে এখানে আটকে রেখেছে কে? অরুণিমা তুতলাচ্ছে। অভিকের হাত চেপে ধরে বলল, আপনি প্লিজ পালান এখান থেকে, কেউ দেখে ফেললে বিপদে পড়বেন। অভিক ধমক দিল ছড়ে। অরুণিমার বাহু চেপে ধরে বলল, আর একটা কথা বলবে না। আমি যেটা প্রশ্ন করেছি তার উত্তর আগে দাও। তোমাকে এখানে কে বন্দি করে রেখেছে, তার নামটা আমাকে বলো। অরুণিমা কথা বললো না, চিবুক নামিয়ে নিল নিজে। অভিকের রাগ তরতরিয়ে বেড়ে যাচ্ছে। এবার হাত কচলিয়ে বলল, আমি রেগে গেলে খুব খারাপ হবে। অরু, বলো বলছি। অভিকের ঠান্ডা মাথার হুমকি অরুণিমার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণ। কারণ ঘন পাপড়ি বিশিষ্ট চোখের পাতায় কম্পন অবিরত কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি কোনো ঝামেলা করবেন না, কথা দিন আমায়। আমি নাম বলছি আপনাকে। কি করব কি না করব সেটা পরে দেখে যাবে, তুমি নাম বলো শুধু। অরুণিমা চিবুক হাঁটুতে ঠেকিয়ে চোখ বন্ধ করে দ্রুত বলল, দাদিমা আর মেজমা আমাকে আটকে রেখেছে এখানে। অভিকের হাতের প্রতিটি শিরা জেগে উঠল, চোখ দিয়ে ঝরছে অনল। অরুণিমার হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, এসো আমার সাথে। অরুণিমা বাধা দিল, শুনল না। অভিক ড্রয়িং রুমে এসে বজ্রকণ্ঠে হাঁক ছাড়ল, সাদেক আহসান, সাদেক আহসান 1 মিনিটের মধ্যে নিচে নেমে আসবি। অভিকের বজ্রকণ্ঠের ধ্বনি ভীত নাড়িয়ে দিল যেন পুরো আহসান মঞ্জিলের। পৌঁছে গেল সবার কানে। সাদেক আহসান সিঁড়ি বেয়ে দ্রুত নেমে আসলো নিচে। রাগী কণ্ঠে বলল, এইভাবে অসভ্যের মতো চেঁচামেচি করছো কেন? লজ্জা করে না নিজের বাবার নাম ধরে রাখতে? ওকে রুমে আটকে রাখার সাহস কোথায় পান আপনি? কেন ওকে আটকে রেখেছেন রুমে? শান্তা আহসান সাহেরা বেগম বেরিয়ে এসেছে রুম থেকে। দুজনের চোখে মুখে আতঙ্ক। সাদেক আহসানের নির্ভীক চাহনি। সেই সবের কিছুই জানত না। নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি জানি না এসবের কিছু। কে করেছে সেটাও আমি জানি না। কে করেছে সেটা আমি জানি, কিন্তু কার অনুমতিতে ওরুকে আটকে রাখা হয়েছে সেটা জানতে চাই শুধু। সাদেক আহসান আর চোখে তাকালো শান্তা আহসানের দিকে, ফের অভিকের দিকে তাকিয়ে বলল, আমি এসবের কিছু জানি না। অভিক এবার এগিয়ে গেল শান্তা আহসানের দিকে, ছোট করে বলল, তুমি এসব করেছো মেজো আম্মু? শান্তা আহসান শক্ত কণ্ঠে বলল, করেছি। তোর বউয়ের ডানা গজিয়েছে, ডানা দুটো ছেটে দেওয়ার ব্যবস্থা করেছি। অভিক পারল না আর নিজেকে কন্ট্রোল করতে। ডান হাত দিয়ে শক্ত করে চেপে ধরল শান্তা আহসানের গলা, টেনে হিঁচড়ে নিয়ে এলো দরজার পাশে। শান্তা আহসান নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে অভিককে কৌশলী শক্তির কাছে। সে নিহাতি চুনোপুটি। অস্পষ্ট স্বরে সাহায্য চাইল সবার কাছ থেকে। অভিক শান্তা আহসানের গলা চেপে ধরে খানিক উঁচুই করে ফেলল। এমন দৃশ্য চোখে পড়তে ছুটে আসলো শাহানারা। ছেলে হাত চেপে ধরে অনুরোধ করলো শান্তা আহসানকে ছেড়ে দিতে। মায়ের অনুরোধ ফেললো না অভিক। শান্তা আহসানকে থপ করে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে।
কোমরে তীব্র ব্যথা পেয়ে কুকিয়ে উঠল সে। অভিক চট করেই বসলো শান্তা আহসানের পাশে, তাতে ধর চেপে বলল, আমি অয়নের মতো ভালো মানুষ না। আমার বইয়ের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ আমি উপড়ে ফেলবো, কোথাটা কানে ঢুকিয়ে নে। ঠান্ডা মাথার হুমকি শান্তা আহসানের বুকে লাগলো। অভিক কেমন সেটা তার থেকে ভালো কেই বা জানে। অভিক সোজা হয়ে দাঁড়াতে সাহেরা বেগম খামচে ধরল নিজের পরনে সুতির শাড়িখানা। লাঠির সাহায্যে 1 পা 2 পা পিছিয়ে অভিকের চোখ পড়তেই হুঙ্কার ছাড়ল, দাঁড়া বুড়ি, এক পা নড়বি না। শয়তান বুড়ি, তোরাকে ঠিক করতে হবে। সাহেরা বেগম ভয়ে আতঙ্কে চিৎকার দিল। এক প্রকার দৌড়ে গিয়ে আশ্রয় নিল সাদেক আহসানের পেছনে। অভিক মানল না বাবাকে। সাহেরা বেগম হাত মুচড়ে টেনে আনলো নিজের কাছে। সাহেরা বেগম গলা চেপে ধরলে বাইরে থেকে কানে ভেসে আসলো পুলিশ ভ্যানের ধ্বনি। সালে আহসান ঠোঁট চিপে হাসলো খানিক, কিছুক্ষণ পড়ল। কে কাকে মারে দেখি, সাহস থাকলে অপেক্ষা কর। অরুণিমা চেপে ধরলো অভিকের হাত, খানিক দূরে টেনে এনে অনুরোধ স্বরে বলল, পালান প্লিজ এখান থেকে। আপনি বিপদে পড়লে ভাইয়াকে রক্ষা করার কেউ থাকবে না। অভিকের চাহনি প্রখর করা কঞ্চে বলা। ওদের শাস্তি দিয়ে তবেই যাব আমি এখান থেকে। শাহানারা এগিয়ে আসলো অভিকের পাশে, ফিসফিসিয়ে বলল, তোর সাথে আবির্ভাব এসেছে এই বাড়িতে? হুম। পালিয়ে যা দুজনে। আবির্ভাবকে বিপদে পেলিস না। সারা হওয়ার কথা ভেবে অন্তত পালিয়ে যা। মেয়েটাকে এই অবস্থায় আর টেনশনে ফেলিস না। অভিক ফ্রুজুকর গোটালো, নির্লিপ্ত কঞ্চে বলল, এই অবস্থায় মানে? তুই মামা হচ্ছিস, সারাহ প্রেগনেন্ট, তোর বোন জামাইকে রক্ষা করার দায়িত্ব তোর। তুই ওকে নিয়ে পালিয়ে যা। অভিকের খুশি যেন উপচে পড়ছে, মামা হওয়ার আনন্দে যেন শরীরের প্রতি লোমশ কোষ যেন নেচে উঠছে। শাহানার দিকে কিছু সময় তাকে দৌড়ালো উপরে। পুলিশ সদস্য ঢুকে পড়েছে আহসান মঞ্জিলের ভিতরে। অভিকের পিছু নিল তারা। নিচে চেঁচামেচির শব্দ করিডোরে এসে দাঁড়িয়েছিল সারা আর আবির্ভাব। অভিক দৌড়ে এসে চেপে ধরল আবির্ভাবের হাত, ভয়ার্থক কঞ্চে বলল, ভাইয়া পালাও, পুলিশ পিছনে। সারার বুক কাঁপছে, ভয় ডুকরে কেঁদে উঠল। আবির্ভাব সারাকে বুকের সাথে চেপে ধরে কপালে আলতো চুমু এঁকে মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, আমার কিছু হবে না, নিজের যত্ন নিও। আসছি এখন। সমান্তলে দৌড়াচ্ছে আবির্ভাব আর অভিক। পেছনে গুপ্ত সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে আসলো অভিক আর আবির্ভাব। পুলিশের চোখের আড়ালে দুজন পুলিশ সদস্য দিশে না পেয়ে ছুটল ছাদের দিকে। ছাদ থেকে এলো পাথারি গুলি ছুটল নিচের দিকে। বাগান পেরিয়ে গেটের সামনে আসতে আর্তনাদ করে উঠল অভিক। গেটের পাশে হুড়মুড়িয়ে পড়ে আছে অভিক, হাতে পুলিশের ছোড়া গুলিবিদ্ধ হয়েছে, মাটিতে শুয়ে ছটফট করছে। আহত জায়গা থেকে রক্ত ঝরছে বিরামহীন। আবির্ভাব দ্রুত বসলো অভিকের পাশে। অভিককে খানিক দূর টেনে তোলল, পকেট থেকে রুমাল বের করে অভিকের হাত বেঁধে দিল দ্রুত। অভিক ব্যথায় চোখ মুখ খেছে নিয়েছে, গলার স্বর স্পষ্ট না, কথা বলা দায়। অস্পষ্ট স্বরে বলল, ভাইয়া আমাকে নিয়ে ভেবো না, আমাকে ধরলেও ওরা বেশি সময় আটকে রাখতে পারবে না। তুমি এখান থেকে পালাও, রক্ষা করো নিজেকে। আবির্ভাব জোরে সোরে ধমকালো অভিকে, চোখ রাঙিয়ে বলল, তোরা আমাকে স্বার্থপর ভাবিস তাই না? তোকে এভাবে বিপদে রেখে আমি পালিয়ে যাব এত অপদার্থ আমি নই। আমার হাত ধর। বাইরে কালো গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের ধরা এত সহজ না। আমার এই মুহূর্তে অনেক দায়িত্ব। মাকে খুঁজে বের করব যেভাবে হোক না কেন। বাবার আসল খুনিকে বের করে তাদের প্রত্যেককে নিজ হাতে খুন করব, তবেই আমার শান্তি। আবির্ভাব টেনে তুলল অভিকে। অভিকের শরীরে ভর পুরোপুরি আবির্ভাবের উপর। ধীর পায়ে এগিয়ে গেল গেটের পাশে। পেছনে ধাওয়া করছে পুলিশ। গাড়ির আলোয় আবির্ভাবকে চোখে পড়তেই কালু ছুটে আসলো, ভিজুক কঞ্চি বলল, এ কি, এই পোলা এমন মাইয়াদের মতন আপনার শরীরের উপর ডলে পড়ছে কেন স্যার? আবির্ভাব রাগ যেন বাদ সাধল না, ধমকালো জোরে, তাদের ধর চেপে বলল, গুলি লেগেছে ওর। বেশি কথা না বলে দ্রুত গাড়ির দরজা খোলো, পিছনে পুলিশ আমাদের। কালু চট করে খুলে দিল গাড়ির দরজা। আবির্ভাব অভিককে গাড়ির ভেতরে বসিয়ে দিয়ে নিজেই বসলো পাশের সিটে। গাড়ির স্পিড অতি দ্রুত। কালু গাড়ি চালায় এলো পাথারি। আবির্ভাব আজ আর সাবধান করলো না। এই মুহূর্তে দ্রুত তাদের বাগান বাড়ি পৌঁছতে হবে। অভিকের হাত থেকে গলগুলির রক্ত ঝরছে এখনো। বাসায় পৌঁছে ট্রিটমেন্ট ব্যবস্থা করতে হবে। শহর ছেড়ে নির্জন রাস্তায় অন্ধকারের মধ্যে ছুটছে আবির্ভাবদের গাড়িটি। বড় বড় বাগান পেরিয়ে গাড়িটি এসে থামলো বাগান বাড়ি গেটের সামনে। আবির্ভাব দ্রুত নিচে নেমে দাঁড়ালো, অভিকে ধরে বাসার ভেতরে এনে বিছানায় শুইয়ে দিল।
ফার্স্ট এড বক্স এনে ক্ষত স্থান পরিষ্কার করে দিল হাতের, ঔষধ লাগিয়ে ফের সযত্নে ব্যান্ডেজ করে দিল। সকালে নরম রোদ জানালার পর্দা ভেদ করে এসে পড়েছে সারার মুখে। রাতে আবির্ভাবের সাথে ফোনে কথা বলে জানতে পেরেছে তারা ঠিকঠাক নিরাপদ স্থানে পৌঁছাতে পেরেছিল। দুশ্চিন্তা পুরোপুরি না কাটলেও সাময়িকভাবে নিশ্চিত হয়েছিল। মাঝরাতে ঘুম আসায় ঘুম ভাঙল বেশ দেরিতে। সারা আড়মোড়া ভেঙে উঠে বসলো। গায়ের সিল্কের নাইট স্যুট পায়ের বেশ খানিকটা উপরে উঠে এসেছে, হাত দিয়ে সেটি ঠিক করে নিল। হাই তুলে ফোন হাতে নিল, পাওয়ার বাটন চাপ দিতে মুচকি হাসলো। আবির্ভাবের মেসেজ এসেছে। লক খুলে পড়ে নিল মেসেজগুলো, গুছিয়ে রিপ্লাই করলো প্রতিটি মেসেজের। ফোন বিছানার উপর রেখে ছুটলো এবার ওয়াশরুমের দিকে। দ্রুত ফ্রেশ হয়ে বের হয়ে এসে পোশাক পরিবর্তন করে নিল। তৎক্ষণাৎ নক করলো দরজায়। কেউ বিরামহীন নক করে যাচ্ছে। সারা দ্রুত পায়ে দরজা খুলে দিল। বাইরে হাস্যজন মুখ নিয়ে দাঁড়িয়ে আছে শান্তা হোসেন। সারার মুখভঙ্গি বদলালো এবার। সুকুচকে বলো, তুমি এখানে কেন? কি চাও? শান্তা হোসেন মুচকে এসে বলো, তোকে দেখতে এলাম। শরীরটা এখন ঠিক আছে তো তোর? ঠিক আছি। ফ্রেশ হয়ে কিছু খেয়েছিস কি? না, আমি মাত্র উঠলাম। আর এত সকালে আমি কিছু খাই না, সেটা তুমি ভালোভাবেই জানো। তা বললে কি হবে? এখন নিজের কথা ভাবার সময় আছে কি? বাচ্চাকে সুস্থ রাখতে হলে ঠিক মতো খেতে হবে। তুই বিছানায় গিয়ে চুপটি করে বস। দেখ, তোর জন্য তোর ফেভারিট আনারসের জুস আর আঙুর এনেছি, এগুলো খেয়ে নে দেখে। আর নাস্তায় কি খাবি বল, আমি নিজে হাতে বানিয়ে দিব তোকে। সারা ভ্রুজুকুল গোটালো। এ যেন ভূতের মুখে রাম নাম। জীবনে রান্নার ঘরে চৌকাট মারায়নি সে কিনা সারার জন্য নিজে হাতে রান্না করেছে। সারা কিঞ্চিত হাসলো, ছোট এলিয়ে বলো, আমি এখন খাবো কিছু মেজো মামুনি। এ সময় কি কি খেতে হয় আমি তো জানি না। মা বলেছে হুটহাট যেন কোনো কিছু না খাই। শান্তা হোসেন মৃদু হেসে বলল, সে না হয় খাস পড়ে, এখন জুসটা তো খেয়ে নে। আর ফল খেলে তো কিচ্ছু হয় না। বাসি পেটে এসব খেতে ইচ্ছে করছে না মামুনি, তুমি রেখে দাও, আমি পরে খেয়ে নিব। শান্তা হোসেন বিড়বিড় করে বেশ কিছু গালি দিল সারাকে। ভেতর ভেতর রাগে শুরু জ্বলে যাচ্ছে, তবে সেটা প্রকাশ করলো না। বাইরে মন খারাপ করার নাটক করে বলো, বেশ নিয়ে যাচ্ছি। আমার বানানো জুস হয়তো তুই খেতে চাচ্ছিস না, আমি শুধু শুধু জোর করছি তোকে। সারা তাকালো শান্তা হোসেনের দিকে মন খারাপ দেখে দ্রুত বলল, না মামুনি, আমি খাবো না। কখন বললাম? আচ্ছা দাও, খেয়ে নিচ্ছি। শান্তা হোসেনের মুখ চকচকে উঠল এবার। দ্রুত জুসের গ্লাস খানা এগিয়ে দিল সারার সামনে। সারা মুচকে এসে তুলে নিল গ্লাস খানা, মুখের সামনে ধরতে হুড়মুড়ে রুমে ঢুকলো আয়াত। দাঁত কপাটি বের করে বলল, তুমি আমাকে রেখে একাই জুস খেয়ে নিচ্ছ আপু? সারা মুখের সামনে থেকে সরালো জুসের গ্লাস, খানিক ঝুঁকে আয়াতের গাল টিপে বলল, তুই খাবি জুস? খাবো তো। শান্তা হোসেন চট করে ছেলেকে নিজের কাছে টেনে নিল। আয়াতের মুখে হাত রেখে বলল, এখন আপুকে একদম বিরক্ত করবে না। আপুর এখন বেশি বেশি খেতে হবে, বুঝেছো? ওকে খেতে দাও, আমি নিচে গিয়ে তোমাকে আরো জুস দিব, কেমন? না, আমি আপুরটাই খাবো। আয়াতের এহেন যেতে ভীষণ বিরক্ত হলো শান্তা হোসেন, তবে কণ্ঠস্বর নরম করে বলল, আপুর পেটে এখন ছোট্ট বেবি আছে, তুমি যদি জুসটা খেয়ে নাও তাহলে বেবিটা কিন্তু না খেয়ে থাকবে। তুমি কে চাও এইটুকু পুচকু না খেয়ে থাক? আয়াত তুই হাত দিয়ে ছোট চেপে তুলে হিহি করে হেসে বলল, ভাইয়া আমাকে বলছে আমি মামা হব। আপুর পেটে একদম ছোট বেবি আছে, এজন্য আমি যেন আপুর খেয়াল রাখি সব সময়। এই তো লক্ষ্মী ছেলে, তাহলে এখন জুসটা আপুকে খেতে দাও। না আপু, জুস খাবে না। এত বড় গ্লাসের জুস খেলে আপুর পেটের মধ্যে বন্যা হবে। ছোট বেবি কি সাঁতার জানে? তখন ডুবে যাবে না? বলো, আপুর জুস খাওয়া চলবে না। সারার এবার হেসে ফেলো জোরে। আয়াতের হাতে গ্লাস দিয়ে বলল, তুমি খাও জুসটা। শান্তা হোসেন ঘোর আপত্তি জানলো। আয়াতের নরম সরম গালে চিমটি কেটে বলল, রাক্ষসের বাচ্চা, তোর সব কিছু খাওয়া লাগে? খাবার দেখলে জিহ্বায় পানি এসে যায় তোর। বলছি না ওটা আপু খাবে? আয়াত এবার জোরে হেসে দিল, দাঁত কপাটি বের করে শান্তা হোসেনকে বলল, তোমাকে দেখতে কটকটি রানীর মতো লাগে। আমি তো তোমারই বাচ্চা, তাহলে হলাম না রাক্ষসের বাচ্চা? আয়াতের এহেন কথায় হাসি আটকাতে পারল না সারা, হো হো করে হেসে ফেল। আয়াত ততক্ষণে গ্লাসের পুরো জুসটা ঢকঢক করে খেয়ে নিয়েছে। শান্তা হোসেনের রাগ যেন এবার বাদ সাচ্ছে না। তার এত কষ্ট করে বানানো আনারসের জুস আর খাওয়ানো হলো না সারাকে। রাগে হিসিসিয়ে রুম থেকে বের হয়ে আসলো। অয়ন ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠে বসলো এবার। পায়ের উপর থেকে অগোছালো চাদরখানা সরিয়ে চোখ কচলে তাকালো মেঝেতে। পুরো রুম জুড়ে ছোট ছোট কাপড়ের টুকরো ছড়াছড়ি।
ছবি সেগুলো কাঁচি দিয়ে কেটে সেগুলো সবগুলো কাপড় এক মাপে করে নিচ্ছে। অয়ন দ্রুত পায়ে নেমে বসলো ছবির পাশে, ব্যস্ত কুঞ্চি বলল, একে এসব কি করছো? এত কাপড়ের টুকরো দিয়ে কি হবে? ছবি দাঁত থেকে সুচ হাতে নিয়ে ভাবলেসিন ভাবে সুচে সুতা ঠুকিয়ে নিল। অয়নের কথা পাত্তা না দিয়ে কাপড়ের সেলাই করা শুরু করলো। অয়ন গম্ভীর কণ্ঠে আবারও জিজ্ঞেস করল, কি হলো? কথা বলছো না কেন? কি করছে এসব? ছবি ফুস করে নিঃশ্বাস ছাড়লো। এবার অয়নের দিকে তাকিয়ে বলল, দেখতেই তো পারছেন কি করছি। ভাইয়া আর আপুর হবু সন্তানের জন্য কাঁথা সেলাই করছি। সরুন তো, আমাকে বিরক্ত করবেন না। অয়ন গাল ফুলালো, মৃদু কণ্ঠে বলল, আমি তোমাকে বিরক্ত করছি? আচ্ছা থাকো, গেলাম আমি। অয়ন উঠে যেতে নিলে ছবি আচমকাই হাত চেপে ধরল। অয়ন যুগল কুচালো, ছোট্ট করে বলল, কিছু বলবে? ছবি ততক্ষণে চিবুক নিচের দিকে নামিয়ে নিয়েছে, মাথা দুলিয়ে বলল, বলো, কি বলতে চাও? ছবি আমতামতা করছে। মনের সাজানো কথাগুলো যেন বাইরে বের হচ্ছে না, জড়তে আটকে যাচ্ছে কণ্ঠস্বর। অয়ন বুঝলো ছবির মনোভাব। খানিক এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরল ছবিকে, ফেস সুথল। বলো না, কি বলতে চাও? ছবি চোখ বন্ধ করে ছট করে বলল, আমাদের কবে হবে একটা পুচকো? ছবির এহেন কথায় অয়ন চোখ টিপে হাসলো খানিক, আর শক্ত করে চেপে ধরে বলল, আমার বউ তো নিজেই পুচকো, আগে সে একটু বড় হোক, তারপর না হয় দুজন মিলে প্ল্যানিং করা যাবে। গাল ফোলালো ছবি গোমরা মুখে বলল, আমি মোটেই পুচকো না, আমার বয়স 18 বছর ছুঁই ছুঁই। জানেন, আমাদের গ্রামের মেয়েরা 14 বছরে মা হয়ে যায়, সেই তুলনায় আমি বুড়ো হয়ে গেছি। ইস রে, তাহলে তো অনেক পিছিয়ে গেলে। বলুন না, আমাদের কবে হবে? অয়ন ঠোঁট টিপে হাসলো। ছবির লম্বা বিনুনি সামনে ঠেলে দিয়ে চিবুক ঠেকালো ছবির ঘাড়ে, ফিসফিসিয়ে বলল, তুই চাইলে এখনই প্ল্যানিং করা যেতে পারে। ছবির মুখখানা চকচকে হয়ে উঠলো, দ্রুত ঘুরে বসলো অয়নের সামনে, একদম মুখোমুখি হয়ে দাঁতে দাঁত কপাটি বের করে বলল, আচ্ছা বলুন শুনি, কি প্ল্যানিং? ওই যে বেবি প্ল্যানিং। আমি তো বেবি প্ল্যানিং এর কথাই বলছি। অয়নের মুখখানা চুপসে গেল। এবার চোখ এলিয়ে বলল, বসে আলোচনা করলে বেবি প্ল্যানিং হয়ে যায় বুঝে? তাহলে দাঁড়িয়ে প্ল্যানিং করতে হয়? আচ্ছা চলুন, আমরা হাঁটতে হাঁটতে বেবি প্ল্যানিং করি। অয়নের নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে, নির্লিপ্ত স্বরে বলল, এইভাবে বসে দাঁড়িয়ে আলোচনা করে প্ল্যানিং করলে সেটা শুধু প্ল্যানিংই আটকে থাকবে, বেবি আর হবে না। সরো তুমি, আগে বেবি প্ল্যানিং করতে হয় কিভাবে সেটা জানো, তারপর না হয় বেবি নেওয়ার কথা ভেবো। ছবি কাঁদো কাঁদো মুখ করে বলল, তাহলে আপনি শিখিয়ে দিন না আমায় কিভাবে বেবি প্ল্যানিং করতে হয়। শেখাবো বলছো? ওকে, আসো তাহলে শেখাই। অনচট করে ছবিকে পাজা কোলে তুলে নিল। আচমকা কোলে তোলায় তাল হারালো ছবি, চোখ বড় বড় হলো নিমিষেই, গলার স্বর বাড়িয়ে বলল, এ কি করছে? নামান বলছি, দরজা খোলা, কেউ চলে আসবে। একদম চুপ, আমি এখন আমার বউয়ের সাথে বেবি প্ল্যানিং করব, কোনো কথা না। ছবির কণ্ঠস্বর থেমে গেল। অন ধীরে ধীরে ছবিকে নিয়ে গিয়ে শুয়ে দিল বিছানায়, ফের নিজে পা বাড়ালো দরজার পাশে। রুমে কেউ না আসলেও সেফটির একটা ব্যাপার আছে না। দরজা আটকে এগিয়ে আসলো ছবি বিছানার পাশে, গায়ের কুচকানো টি শার্ট খুলে ছুঁড়ে ফেললো দূরে। ছবির উপর পুরো শরীরে ভর দিয়ে শুয়ে পড়লো। ছবির ওঠার চেষ্টা করছে অয়ন, আরও শক্ত করে চেপে ধরলো ছবিকে। ছবি কিছু বলার জন্য মুখ খুলতেই গেলে অয়ন চট করে নিজের উষ্ঠ দ্বারা ছবির উষ্ঠ কামড়েই ধরল। গভীর চুম্বনে নৃত্য হলো বেশ কিছু সময়। উষ্ঠ ছেড়ে মুখের প্রতিটি জায়গায় চুম্বন করলো অফুরন্ত। ছবির হার্টবিট অতি দ্রুত, হাঁপাচ্ছে ক্রমাগত। অয়ন ব্যস্ত হাতে খুলে ফেলল ছবির শরীরের পোশাক। ছবি লজ্জায় আড়ষ্ট হলো, হাত দিয়ে ঢাকার চেষ্টায় অব্যাহত। অয়নের ছোটে দুষ্ট হাসি, ফিসফিসিয়ে পড়ল, এত লজ্জা কিসের জান? আজ প্রথম দেখছে বলছে। ছাড়ুন না, আমাকে উঠতে হবে, অনেক কাজ পড়ে আছে, সেগুলো সারতে হবে। জান, আমি ডেসপারেট হয়ে গেছে, আগে স্বামী সেবা করো, পরে বাকি কাজ। এসো জান, আমার কাছে এসো। অয়নের নিঃশব্দ কণ্ঠস্বরে ক্ষণে ক্ষণে কেঁপে উঠল ছবি। বাধা দিল না আর অয়নকে, আঁকড়ে ধরল অয়নের পৃষ্ঠভাগ। স্বামী স্ত্রীর গভীর সম্পর্কে লিপ্ত হলো দুজনে। অয়ন ছাড়লো বেশ কয়েক মিনিট পরে। ছবি হাঁপাচ্ছে, বিছানার চাদর শরীরে জড়িয়ে নিয়ে চটজলদি শোয়া থেকে উঠেই বসলো। অয়ন তৎক্ষণাৎ উঠে গিয়ে বসলো ছবির পাশে, ছবির কাঁধে চিবুক নামে ফিসফিসিয়ে বলল, বেবি প্ল্যানিংটা কেমন ছিল জান? ছবি লজ্জা পেল ভীষণ। অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দুহাত তাড়া মুখ ঢেকে নিল, ফিসফিসিয়ে বলল, দুষ্ট লোক, আগে জানলে কখনো বেবি প্ল্যানিং এর কথা বলতাম না।
আপনার যত ধান্দা, বসে আলোচনা করা যেত তো, আর আপনি সুযোগে সদ্ব্যবহার করে নিলেন। অয়ন অবাকের চরম পর্যায়ে চলে গেল। ক্যাবলা হেসে বলল, আরে বাবা, বেবি প্ল্যানিং বসে আলোচনা করলে কি হয়ে যায়? এবার হবে, যাও। আমি অবশ্য প্ল্যানিংয়ে বিশ্বাসী না, আমি ডাইরেক্ট কাজে বিশ্বাসী। ছবি খানিক রাগ দেখিয়ে চাদর জড়িয়ে নিচে নেমে দাঁড়ালো, চট জলদি পা বাড়লো ওয়াশরুমের দিকে। অয়ন আর বসে থাকলো না। ওয়াশরুমে দরজা বন্ধ কর আগে নিজের ঢুকে পড়লো ওয়াশরুমের ভেতরে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাদা শার্টের ফাঁক গলিয়ে নিজের গলায় দৃষ্টি আবদ্ধ রেহানের। রাতে মুড সুইং হওয়ায় রুমে না ঘুমিয়ে বেলকুনিতে কাটিয়ে দিয়েছে দীর্ঘ সময়। বাগান থেকে আসা পিপাসিত মশার দল কামড়ে দিয়ে মজা করেছে, যার দরুন গলায় দাগ স্পষ্ট। রেহান শার্টের বোতাম লাগিয়ে নিল ভালোভাবে, মায়ের চোখ এড়াতে এমন পন্থা অবলম্বন তার। চায়না বেগম ঘুণাক্ষর যদি দেখতে পারে তার সুদর্শন ছেলেকে এইভাবে মশা কামড়েছে, নির্ঘাত কেঁদে কেটে গঙ্গা জলই ভাসিয়ে দিবে। রেহান শার্টের হাতা ফোল্ড করে বসলো গিয়ে সোফায়। আজ মনটা বেশ ফুরফুরা। শুক্রবার, অফিস বন্ধ, কাজের প্রেশার নেই, বাসায় শুয়ে বসে বেশ সময় কাটানো যাবে। সেন্টার টেবিলের উপর থেকে ম্যাগাজিন তুলে নিয়ে সোফায় আয়েসি ভঙ্গিতে বসলো। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করলো ছায়না বেগম, হাতে মধুর শরবত। রোজ সকালে কুসুম গরম পানিতে হালকা লেবু মধু মিশিয়ে শরবত বানিয়ে সেটি জোর করে হলেও খাওয়াবেন রেহানকে। ছেলের বডি ফিটনেস ঠিক রাখতে এমন পন্থা অনুসরণ করেন তিনি। রেহান মায়ের হাতে শরবত দেখে নাক ছিটকে নিল। চায়না চোখ পাখিয়ে বলা, এভাবে নাচ ছিটকিয়ে লাভ হবে না বেটা, ফুটফুটে বউ ঘরে আনবো আমি। আমার সুদর্শন ছেলের চেহারা যেন কোনোভাবে নষ্ট না হয় সেদিকে আমাকেই খেয়াল রাখতে হবে। ধরো খেয়ে নাও জলদি। রেহান কেবলা হেসে বলা, আজ এসব খেতে ইচ্ছা করছে না মা, আজ একটু ব্ল্যাক কফি খাই। হুম, কোনো কথা হবে না। তুমি ওসব ব্ল্যাক কফি খেলে কফির মতন কালো হয়ে যাবে। আসো দেখি আমি খাইয়ে দিচ্ছি। রেহান এবার ঘোর আপত্তি জানালো। সে কিছুতে এই অখাদ্য আজ মুখে তুলবে না। চায়না বেগম জোর করে খাওয়াতে গেলেই আটকে দেয় শান্তা হাসান। দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে, ছোট, তোর সব কিছুতেই বাড়াবাড়ি দেখছিস। ছেলেটা এসব খেতে চাচ্ছে না, তবুও তুই জোর করছিস। চায়না বেগম নির্বিঘ্নে মুখ পাকালো, ফিটফিট করে বললাম, কুচুটি বুড়ি এখানে কি করে? শান্তা হাসান ফের রেহানের দিকে তাকিয়ে বলল, আমাদের রোহান তো মাশাআল্লাহ রাজপুত্র। আহসান পরিবারের সবচেয়ে সুদর্শন ছেলেটা হলো রোহান। ওকে এত যত্ন নেওয়ার কি আছে? ছেলেটার পছন্দ অপছন্দের একটু মূল্য দিবি না? একটা দিন যা খেতে চায় দে না একটু খেতে। শান্তা হাসানের দেয়া পাম যেন লেগে গেল, এবার বেলুনের মতো ফুলে গেল। চায়না বেগম খানি খেসে বলল, আচ্ছা আনছি কফি, তবে আজই কিন্তু শুধু। এরপর থেকে আমার বানানো শরবতই খেতে হবে রোজ সকালে, বুঝলে? রেহান ঘাড় দোলালো। চায়না বেগম কফি বানানোর জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল ঘর থেকে। শান্তা আহসান তাকিয়ে আছে চায়না বেগমের দিকে। রুম থেকে বেরিয়ে কিছুটা দূরে চলে যেতেই শান্তা আহসান এগিয়ে আসলো রেহানের কাছে, ফিসফিসিয়ে বলল, বেটা একটা কাজ করে দিতে পারবি? বলো না মেজম্মু, কি করতে হবে? শান্তা আহসান কোমরে হাঁস রেখে বলল, আমার না কোমরে ভীষণ ব্যথা, একটু ওষুধ এনে দিতে পারবি? এক্ষুনি এনে দিচ্ছি, তুমি বলো কি ওষুধ আনতে হবে। শান্তা আহসান দরজার বাইরে দৃষ্টি স্থাপন করলো, চেয়ে দেখলো বারংবার। ফের শাড়ির আঁচল থেকে ছোট্ট কাগজটা বের করে রেহানের হাতে দিয়ে বলল, এটা আনবি, তবে কাউকে দেখাবি না প্লিজ। তোর মাকে বলিস না, তোর মা যদি জানতে পারে ছুটির দিনে আমি তোকে বাইরে পাঠিয়েছি তাহলে রেগে যাবে। তুমি চিন্তা করো না মেজম্মু, আমি যাবো আর আসবো, এক্ষুনি নিয়ে আসছি। রেহান কাগজটা পকেটে ঢুকে চট করে বেরিয়ে গেল ঘর থেকে। শান্তা হাসান ঠোঁট চিপে হাসলো খানিক। শুক্রবার সকালে শহরের দোকানপাট বন্ধ থাকবে বেশিরভাগ, তবে ফার্মেসি খোলা সবগুলো। রেহান পরিচিত ফার্মেসিতে গিয়ে কাগজ বাড়িয়ে দেয় সেলসম্যানের হাতে, তাড়া দিয়ে বলল, ওষুধটা দ্রুত দিন। সেলসম্যান ওষুধের নজরে বুড়িয়ে আর চোখে তাকালো রেহানের দিকে, ঠোঁট টিপে হেসে ওষুধের কাগজে মুড়িয়ে দিয়ে এগিয়ে দিল রেহানের হাতে। রেহান বিল মিটিয়ে দ্রুত বাইক স্টার্ট করলো। মোড় ঘোরাতে আচমকা সামনে এসে পড়লো কেউ। রেহান বাইক সহ ছুটে পড়লো পিছছাড়া রাস্তায়। হাতের কোনোই জোরে সোরে ব্যথা পেল, তবে নিজের ব্যথা গিলে নিয়ে সামনে কে পড়লো তাকে সাহায্য করতে ব্যস্ত হয়ে পড়লো। রাস্তায় পড়ে উপুর হয়ে ক্রমাগত হাঁপাচ্ছে কালো কুর্তি পরা মেয়েটি।
রেহান ভদ্রতার খাতিরে ব্যস্ত কণ্ঠে কয়েকবার সরি বলল, হাত বাড়ালো মেয়েটিকে সাহায্য করতে। মেয়েটি নিচু করা চিবুক তুলে সোজা করতে রেহানের মুখভঙ্গি বদলালো। কয়েক কঞ্চে পড়ল। স্টুপিড কোথাকার, আপনি আবার আমার বাইকের সামনে এসে পড়েছেন। সানিয়া রাস্তায় হাত ঠেকিয়ে দ্রুত উঠে দাঁড়ালো, গায়ে লেগে থাকা ধুলো ছেড়ে বলল, আমি আপনার বাইকের সামনে গিয়েছি নাকি আপনি আপনার বাইক সহ আমার উপর এসে পড়েছেন? রং রুটে বাইক ঢুকিয়ে আবার গলাবাজি করছেন। এখনই আমি নালিশ করব, আপনি ট্রাফিকের অবমাননা করেছেন। রেহান তাকালো আশেপাশে। আসলেই সে রং রুটে বাইক ঢুকিয়েছে। তবে দমে গেল না, গলার জোর বাড়িয়ে বলা, স্টুপিড গার্ল, সরুন চোখের সামনে থেকে। আপনাকে দেখলে আমার দিনটা মাটি হয়ে যায়। আজও হলো, দিলেন তো আমার ভালো মুডটাকে নষ্ট করে। সানিয়া কিছু বলতে যাবে তার আগে লোকজন জড়ো হয়ে গেল। পাবলিক বুঝে কম চিল্লায় বেশি, গায়ে হাত তুলে ফেলবে হুট করে। তার আগে সানিয়া ম্যানেজ করে নিল সবটা, সবাইকে থামিয়ে বলা, আরে আপনারা এখানে কি করছেন? উনি আমার পরিচিত, দুজন এমনি মজা করছিলাম। ফের রেহানের দিকে তাকিয়ে বলল, আপনি এখন আসুন। রেহান উঠে বসলো বাইকে। বাইক স্টার্ট করে খানিকটা দূরে চলে যেতে সানিয়া পিছু ডাকলো। ফ্রন্ট মিররে চোখে পড়তে রেহান বাইক থামালো। সানিয়া ছুটছে জোরে, এক প্রকার দৌড়ে রেহানের কাছাকাছি গিয়ে দাঁড় হাঁপাতে হাঁপাতে ডান হাত সামনে তুলে বলল, ওই ওষুধটা কি আপনার? রেহান তৎক্ষণাৎ পকেট হাতড়ালো। পকেটে ওষুধ নেই, ছোট্ট করে বলল, আমার দিন। সানিয়া এগিয়ে দিল, ওষুধ ক্ষীণ গলায় বলল, বিয়ে করেন না তো এই ওষুধ আপনার কি কাজে লাগে? মানে? মাইফের প্রিস্টোন ওষুধের কাজ কি জানেন কি? রেহান ঘাড় তুলিয়ে বলল, না। এটা অ্যাবর্শন করতে কাজে লাগে। আপনি ওষুধ নিয়ে কি করবেন? রেহানের বুকে ধাক্কা লাগলো ভীষণ, কথা হারিয়ে গেল মুখের। মনের মধ্যে একটাই প্রশ্ন তোলপাড় করছে, বাসায় একমাত্র প্রেগনেন্ট সারাহ, তাহলে কি মেজো আম্মু সারাহের ক্ষতি করতে আমাকে দিয়ে ওষুধগুলো আনতে পাঠালো? সানিয়া রেহানের মুখের সামনে তুড়ি বাজে ধ্যান ভাঙালো, শোনাচিয়ে বলল, কি ভাবছেন মিস্টার? কোথায় কাম করে গেছেন বলুন তো? শাট আপ, বেয়াদব মেয়ে কোথাকার। এইটা আমার না, আমাকে আনতে পাঠিয়েছে অন্য কেউ। রেহান কথা বাড়লো না আর বাইক স্টার্ট করে ছুটলো বাসার উদ্দেশ্যে। সানিয়া রেহানের যাওয়ার পানে তাকে মুখ ফিংচি কাটলো। পার্কিং লটে কোনো রকমে বাইক পার করে রেহান এক প্রকার দৌড়ে বাসায় ঢুকলো। চায়না বেগম ড্রয়িং রুমে ধোয়া ওটা কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে, মুখখানা শুকনো। রেহানকে চোখে পড়তে কাঁদো কাঁদো মুখ করে ডাকলো, রেহান বেটা, তুমি আজকাল আমার কথায় কোনো রকম গুরুত্ব দাও না। আমি এত কষ্ট করে শরবত বানালাম তোমার জন্য, সেটা খেলে না, বললে কফি খাবে। আমি আবার ছুটলাম কফি বানাতে, তুমি সেটাও না খেয়ে বাইরে চলে গেলে। মা আজকাল খুব বিরক্তকর হয়ে গেছে, তাই না রেহান? রেহান ফ্রিগুটিয়ে শুনলো মায়ের সকল অভিযোগ। ফুস করে নিঃশ্বাস ছেড়ে এগিয়ে আসলো চায়না বেগমের পাশে। ডান হাত দ্বারা মাকে একদম কাছে টেনে এনে নির্লিপ্ত স্বরে আওড়ালো, বড়দের ভুল যদি ছোটরা শুধরে দেয়, আর সেই ভুল শুধরাতে যদি ছোটদের একটু কড়াভাবে কথা বলতে হয়, তাহলে কি সেটা পাপ হবে মা? চায়না বেগম করুণ দৃষ্টিতে তাকালো রেহানের দিকে, কেমন বুক পাজর চিনচিন করছে। রেহান কি তাকে উদ্দেশ্য করে কিছু বলল? রেহান ফের একই প্রশ্ন করলো চায়না বেগমকে। চায়না বেগমের ধ্যান এবার ভাঙলো, চমকে উঠলো বেশ জোরে। ব্যস্ত কঞ্চে বলল, হ্যাঁ হ্যাঁ। তুমি আমার কথা শোনো নাই মা? শুনেছি, কিন্তু আমি কি ভুল করেছি বেটা? তুমি করো নাই মা, তুমি তো আমার লক্ষ্মী মা। আমি তোমার থেকে জাস্ট জানতে চাইলাম। চায়না বেগম বুকে হাত দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। সকাল থেকে শান্তা আহসানকে দেখেছে রেহানের ঘরের আশপাশে ঘুরঘুর করতে। ছেলেকে উচ্চপাতা কিছু বুঝিয়েছে কিনা সেটা নিয়ে বেশ সংশয় ছিল। ছেলের দিকে তাকিয়ে বলে, অনেক বড়রা না জেনে ভুল করে ফেলে। মানুষ তো ভুলে অর্ধে নয় বেটা। যারা না জেনে ভুল করে তাদেরকে সুন্দরভাবে বুঝতে হয়। আবার অনেককে ইচ্ছে করে একটার পর একটা ভুল করে। যারা মানুষের ক্ষতি করতে উঠে পড়ে লাগে, তাদের সেই ভুলটাকে ভুল বলে না, চরম অন্যায় বলে। তাদের সাথে ভালো ব্যবহার করে লাভ নেই, তাদের ভাষায় তাদেরকে বোঝাতে হয়, এতে কোনো পাপ নেই। রেহান মায়ের কপালে আলতোভাবে চুমু এঁকে দিল, হাস্যোজ্জ্বল মুখ করে বলল, ধন্যবাদ মা, তুমি এইখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছিস? কফি ঠান্ডা হয়ে যাবে তো, খেয়ে যা। জাস্ট 2 মিনিট মা, আমি এক্ষুনি আসছি। শাড়ির আঁচল ঘুরিয়ে ঘুরিয়ে এই রুমের মধ্যে পায়চারি করছে শান্তা আহসান। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গরম পড়েছে ভালোই। টেনশনে আর গরমে ঘেমে এসে একাকার অবস্থা। রেহান দরজা মৃদু টোকা দিল কয়েকবার। শান্তা আহসান দ্রুত খুলে দিল কপাট।
রেহানের হাত ধরে রুমে নিয়ে গিয়ে টেনে সিটকিনি আটকালো। রেহানের মুখভঙ্গি বেশ শক্ত, কড়া কথা শোনাতে চেয়েও শোনাতে পারছে না। শান্তা আহসান রেহানের বাহুতে হাত রেখে বসিয়ে দিল বিছানায়। ব্যস্ত কঞ্চে বলল, এনেছো ব্যাটা? রেহান বেশ শক্ত কঞ্চে বলল, তুমি আমাকে দিয়ে কিসের মেডিসিন আনতে পাঠিয়েছিলে মেজো আম্মু? শান্তা আহসান আমতা আমতা করে বলল, কেন ব্যথার ওষুধ আনো নাই? কিন্তু এইটা তো পেন কিলার না মেজো আম্মু। তুমি সত্যিটা আমাকে বলবে নাকি আমি বাইরে গিয়ে জানাবো সবাইকে?